স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। চোখের জলে সহযোদ্ধাকে বিদায় জানালেন পরিবারের সদস্য, সহপাঠী এবং সহযোদ্ধারা। শহীদ ওসমান হাদিকে যথাযথ মর্যাদা দিতেই জাতীয় কবির পাশে সমাহিত করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে দেশের মানুষ। এত মানুষের জানাজায় অংশগ্রহণ কে সম্প্রতি কবে দেখেছে? শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ সমবেত হন। আলাপে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আমরা ওসমান হাদির জন্য শোকে মুহ্যমান একটি দেশ দেখছি এখন। সবাই এটি নিয়ে কথা বলছেন, খুবই ভগ্ন হৃদয়ে আছেন সবাই। আপনার শিক্ষার্থী ছিল সে নিশ্চয়ই, আপনার বিভাগের ছাত্র। শুরুতে একটু ছোট মন্তব্য নেই, তারপরে তার রাজনৈতিক জীবনের বিশ্লেষণে আপনার কাছ থেকে একটু আশা করব। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা তো অত্যন্ত পীড়াদায়ক ছিল আমরা যারা তাকে পড়িয়েছি তাদের জন্য। তো ঠিক সেভাবে মানে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো আসলে আমরা কেউই জানতাম না, কেউ জানিও না, আমরা কেউ আশাও কেউ করে না। তো এইরকম একটা মানে তরুণ যুবক যে মাঠ কাঁপাচ্ছে, একদম রাজপথ কাঁপাচ্ছে, কিন্তু আপনি একজন ব্যক্তির সকল কথায় একমত নাও হতে পারেন, দ্বিমত থাকতেই পারে, কিন্তু তাই বলে যেভাবে তাকে খুন করা হলো, যেভাবে তাকে হত্যা করা হলো, এটা প্রচন্ড পরিমাণে আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমার শিক্ষার্থী বলে কথা না, কিন্তু তার মধ্যে যে এক ধরনের একটা স্বপ্ন দেখা, পরিবর্তনের জন্য একটা স্বপ্ন দেখা, হয়তো কি পরিবর্তন সেটা অন্য কথা, কিভাবে পরিবর্তন সেটা অন্য কথা, কিন্তু একটা স্বপ্ন দেখা এবং স্বপ্নের প্রতি মানুষকে প্রভাবিত করতে পারা, এই যে সক্ষমতাটা তার ছিল, মানে যেখানে যেতেন মানুষকে একটা জায়গায় ভুলিয়ে রাখতে পারতেন, একটা আমোদে রাখতে পারতেন, নিজের মধ্যে উদ্বুদ্ধ করে রাখতে পারতেন। এটা আমার কাছে মনে হচ্ছে কি সাম্প্রতিক সময়ে নেতাদের মধ্যে খুব কমই দেখা যাচ্ছে। এটা তাকে ভিন্ন চরিত্র দিয়েছে। অল্প কদিনেই হাদি সবার কাছে অতি জনপ্রিয় ব্যক্তি হয়ে গেলেন। এই যে আজকে দেখলেন জনসংখ্যা, আমি অনেকেই বলছে জনসংখ্যার কথা, এই জনসংখ্যার আসলে ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্সটা হলো জনসংখ্যা কতটা ব্যথিত হয়েছে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ যে হাদি নাই। আমি নিজেও গিয়েছি কবরস্থানে এবং সবার আগেই গিয়ে পৌঁছেছি, অনেকের আগে গিয়ে পৌঁছেছি। এটা মানে সবার মধ্যে যে পরিমাণ কান্না দেখলাম আমি, যেটা মানে যারা উপস্থিত আছে প্রত্যেকে জোরে জোরে কাঁদতেছে। এটা তো আসলে মৃত হাদি কাউকে কাঁদাবে কি করে? কেন কাঁদাতে পারলো? কিভাবে কাঁদাতে পারলো? এই শহীদ হাদি কিভাবে কাঁদাতে পারলো? এটা আসলেই আমাদের কিন্তু বোঝার ব্যাপার। আমি একটা জিনিস গত কয়েকদিন যাবৎ তার ভিডিও দেখছিলাম, আমি ঠিক সেভাবে ও আমার সাথে কানেক্টেড ছিল না, এই লম্বা সময় ধরে কোনোভাবে কানেক্টেড ছিল না সেভাবে কোনো রকমের, কিন্তু আমি কয়েকদিন ধরে তার ভিডিওগুলো দেখছিলাম। আমি দেখলাম যে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো অধিকাংশ মানুষ হয়তো সেভাবে বুঝতে পারি না আমরা। আমি দেখলাম যে সে এতটা সাবলীলভাবে, পরিষ্কারভাবে পলিটিক্যাল সায়েন্সকে ব্যাখ্যা দিচ্ছিল, সামাজিকীকরণ করছিল পলিটিক্যাল সায়েন্সের। সেইটা আমি সাম্প্রতিক সময়ে ঢাকায় দেখছি না, বাংলাদেশে দেখছি না। এর জন্য আমার কাছে মনে হয় আর কি যে প্রত্যেক মানুষের তো আদর্শের ভিন্নতা থাকবেই।
আপনি কেউই তার সকল বিষয়ের সাথে একমত না হই, কিন্তু তার অ্যাক্টিভিজম, তার স্বপ্ন, তার ইচ্ছা, তার মানুষকে মোটিভেট করার যে সক্ষমতা, এটা থামিয়ে দেওয়ার দরকার কি? কেন দরকার থামিয়ে দেওয়ার? লড়াই তো সবাই সবার সাথে করতে পারতো। এবং আপনি দেখেন, সে নিজেও কিন্তু বলেছে প্রত্যেকটা ইস্যুতে, অনেকগুলো ইস্যুতে বলেছে লড়াইটা আমি করতে চাই, কিন্তু লড়াইটা তার কাছে ছিল এরকম না। লড়াইটা ছিল তার কাছে লড়াইটা ছিল কালচারাল। সে লড়াইটা সাংস্কৃতিক ভাবে করতে চেয়েছিল। এই যে সাংস্কৃতিক ভাবে লড়াই করতে চাওয়াটা, এটা আসলেই অনন্য চাওয়া। আমার শিক্ষার্থী হিসেবে বলছি না, এটা অনন্য চাওয়া। আমি কালকে শুনলাম যে আমরা একটা পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স করেছিলাম, ও নাকি সামনেই বসা ছিল, তো আমি ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। যেখানে লেখাপড়া আছে সেখানেই উপস্থিত হতো, যেখানে লেখাপড়া আছে সেখানে গিয়ে উপস্থিত হতো, সেখানে কিছু শিখতে চাইতো। এই যে মানসিকতাটা আমাদের এখানে খুব কম। আপনি দেখেন এই যে ময়লা ফেলার কথাটা, যে প্রায় আমি দেখলাম ময়লা ফেলতেছে, যে আপনি আরো ফেলেন, যেখানে যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরা। এবং এই জড়িয়ে ধরার মধ্যে যে একটা সাবলীলতা, সারল্য, আমাদের একজন শিক্ষক বলছিলেন এই 2-1 দিন আগে, যে ওর মধ্যে একটা যেন সারল্য দেখতে পাচ্ছি। এই যে সারল্য, মানে এই কোনো কিছু চাওয়া পাওয়াটার মধ্যে হয় তার চোখে আমি দেখিনি। মানে এইটা হতে হবে, ওইটা হওয়ার জন্য, এটা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে ওর স্বপ্নটা সত্যি স্বপ্ন ছিল, এবং এটা একদম নিরেট। এটার মধ্যে কোনো মানে প্রতারণা ছিল না। আমাদের জি, এখানে মানে যেটা মেন করতেন, যেটা ভাবতেন, সেটা খুব সাবলীলভাবে সামনে আনতে পারতেন, বলতে পারতেন, যেটা আসলে আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা খুব দেখি না। কৌশলী হন, চতুরতার আশ্রয় দেন নানান বিষয়। ডক্টর আব্দুল আহাদ, নিশ্চয়ই আপনারা খুব ভগ্ন হৃদয়ে আছেন, তারপরে ধন্যবাদ যুক্ত হবার জন্য। একজন শরীফ ওসমান হাদির যে এরকমভাবে এত মানুষকে কানেক্ট করে ফেলার ক্ষমতা, এটা আসলে কিভাবে? আপনি নিশ্চয়ই সহযোদ্ধা তার, সেই জায়গা থেকে তার গড়ে ওঠাটাও নিশ্চয়ই দেখেছেন কাছ থেকে, কিভাবে হলো? জি, ধন্যবাদ। আসলে শরীফ ওসমান হাদির সাথে আমাদের খুব দীর্ঘদিনের পরিচয়। আমাদের 2009 সাল থেকে ব্যক্তিগতভাবে আমার তার সাথে পরিচয়। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই ওনারা ভার্সিটিতে ছিলেন, আমার 2 ব্যাচ সিনিয়র উনি। তো ওনারা আসলে একদিনে ওসমান হাদি হয়ে ওঠে নাই। এই যে ফ্যাসিবাদ বিরোধী চিন্তা ভাবনা, তার মন মানসিকতা, তার যে বেড়ে ওঠা, তার দীর্ঘ একটা রাজনৈতিক লেখালেখির একটা পরিবর্তন আমরা দেখেছি, যে দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন, বই লিখতেন। তো আসলে তাদের যে মানসিকতাটা ছিল, বাংলাদেশপন্থী নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা স্বপ্ন দেখেছিলেন, এবং আমরা দেখেছি যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের যে আইডিয়া দিয়েছেন, সে যেরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের সমালোচনা করতেন, আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের আবার বিভিন্ন ভালো কাজের প্রশংসাও করতেন। তো আসলে তারা একদিনে গড়ে ওঠে নাই। আমরা এখন তার যে চেতনা, তার যে চিন্তাধারা ছিল, সেই চেতনা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশমুখী রাজনৈতিক পরিক্রমার যে জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতার মাঝে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং এইখানে রাজনৈতিক ক্ষেত্রে আগে যেরকম এ ক্যাটাগরির স্টুডেন্টরা আসলে আসতেন না, তারা ভাবতেন যে এটা পচা নর্দমা একটা জায়গা। কিন্তু আমরা এই অভ্যুত্থানের পরে দেখেছি যে যারা আসলে ব্রিলিয়েন্ট তারাই রাজনীতি করতে আসে, এবং আমরা অনেক ইয়াং লিডার দেখেছি যে তারা দেশের বাইরে থেকেও বাংলাদেশে আসে। এই যে একটা পট পরিবর্তন, এই যে একটা স্পিরিটের জায়গা, এরকম ওসমান হাদি কিন্তু আসলে বারবারই জন্মগ্রহণ করে না। তাদের একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আসলে একটা বাংলাদেশ গড়ে ওঠায় বলে আমরা মনে করি। তো তার যে স্পিরিট, এবং সে চলে গিয়েছে বাট আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে নতুন একটা ইনক্লুসিভ বাংলাদেশ কিভাবে করা যায়। একেবারে টাকা পয়সা ছাড়া যদি আপনি দেখেন যে নির্বাচনী প্রচারণায় কিভাবে ক্রাউড ফান্ডিং করে খুব অল্পের মধ্যে শুধুমাত্র হ্যান্ডবিল করে মানুষের দ্বারা যাওয়া যায়, মানুষের মনকে জয় করা যায়। আপনি দেখবেন যে সবজি বিক্রেতা থেকে শুরু করে বাদাম বিক্রেতা, দারোয়ান, রাস্তার যারা দোকানদার আছে ফুটপাতে, তাদের কাছ থেকে শুরু করে একদম এলিট সমাজ, প্রত্যেকে কিন্তু ওসমান হাদির যে অ্যাক্টিভিটি, যে ইনক্লুসিভনেস, আসলে নির্বাচন মানে যে অনেক বেশি অর্থের খরচ, অনেক বেশি এখানে শোডাউন, অনেক কিছু এরকম না। মানুষের মনের ভিতরে পৌঁছানোর জন্য যে তার এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলোই কিন্তু আসলে খুব বেশি জরুরি। এবং আজকে জানাতে তার রিফ্লেকশন প্রতিফলিত হয়েছে। আপনি দেখবেন যে এখানে লক্ষাধিক মানুষের জনসমাগম, এবং সারা বাংলাদেশ থেকে, তার সাথে হয়তো জীবনে কখনো দেখা হয় নাই, তার কথাগুলো শুনেছে। এই যে আবেগের জায়গা থেকে যে এখানে জনসমুদ্র পরিণত হয়েছে, এটা কিন্তু রিফ্লেক্ট করে যে নতুন বাংলাদেশের যে একটা মেরুকরণ ঘটছে, এবং ইনক্লুসিভনেস যে আমরা একদিকে যাচ্ছি
এবং বাংলাদেশপন্থী যারা আছে তাদের একটা উত্থান ঘটছে এবং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনমানুষের মনে, এটাকে প্রতিফলিত করে সামনে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করা এবং যারা বিরোধী দলে থাকবে তাদের কোনো ধরনের দমন পীড়ন না করে যৌক্তিক সমালোচনা গ্রহণ করার মতো যারা ক্ষমতায় থাকবেন তাদেরও মন মানসিকতা তৈরি করতে হবে বলে আমরা মনে করি। জি, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনি শিক্ষার্থী হিসেবে তাকে দেখেছেন, আপনি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞানী, সেই হিসাবে ওসমান হাদির যে রাজনৈতিক জীবন সেটা খুব বড় হয়নি, কিন্তু এটার মানে একটা ব্যাপকতা আমরা এখন দেখতে পাচ্ছি। মানে তিনি কিভাবে তার এই রাজনৈতিক ছোট্ট অল্প সময়ের যে জীবন সেটাকেও কিভাবে রিফ্লেক্ট করেছেন সমাজে, সেটা যদি একটু বিশ্লেষণ করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখেন আমাদের এখানে কেন জানে কোনো ফুলই সেভাবে ফুটে না, ফুটতে যেয়েই শেষ হয়ে যায়। এভাবে না হয় ওভাবে আপনি দেখবেন, আরো অনেকগুলো ইস্যুতে দেখবেন, আপনি আরো অনেকজন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখবেন। আমি এখানে এখন কারোর নামই নিচ্ছি না, হয়তো অনেকে ভাববে কম্পেয়ার করছি, কম্পেয়ার না। আসলে এই অঞ্চলে কেন জানে, কি কারণে জানে, আমাদের যে ফুলগুলোই আমাদেরকে কোনো না কোনোভাবে এক ধরনের একটা আশ্রয় হয়ে ওঠে, বিশ্বাসের জায়গা হয়ে ওঠে। সেই আশ্রয়ের বিশ্বাসের জায়গাগুলো দ্রুতই নিঃশেষ হয়ে যায়। আমি এটা আমার কাছে খুব ভারাক্রান্ত করেছে আমাকে যে এই হাদির আলাপ আলোচনায় তর্কের সাথে সবার অনেক মানুষের দ্বিমত হতে পারে, কিন্তু যারা একমত হবে তাদের কাছ থেকে তো হাদিকে বিচ্ছিন্ন করা যায় না। আজকে আমি আমার এক ছাত্রকে বলছিলাম, মানে প্রথম বা দ্বিতীয় মানে মাটিটা দেওয়ার সাথে, মানে এই যে মাটিটা ফেলতেছে, তখন আমি বললাম আমাকে একটু দাও কোদালটা, আমি 2 কোদাল মাটি ফেলি ওর খবরটাতে। এটা যে আমার জন্য কি পীড়াদায়ক, আপনি এটা ক্লাসরুম স্টুডেন্টকে মানে কবরে শোয়ানো, এটা একদমই কঠিন কাজ। এটা আমরা অনুভব করতে পারি আসলে। আমি আপনার জাস্ট ইমোশনের জায়গাতে একটু বললাম, আমি আসলেই তখন আমি নিজেকে সংবরণ করতে পারিনি। আমার সাথে হচ্ছে তার সাথে দীর্ঘদিন তো দেখা নাই, তারপর মানে হলো এই আমার এই ছাত্র আসলে দেখা নাই, কিন্তু দেখাতে হয়। আমি তাকে যখন দেখি তার মানে তার বিভিন্ন পর্বগুলো যখন শুনি, মাঝে মাঝে সময় পাইলে আমি শুনি, আমি তখন দেখেছি যে আপনার বেঁচে থাকার লাভ কি। আমি একটা কথা দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই, যে কথাটা সে প্রায় বলতো, 5 বছর বেঁচে থেকে যদি কোনো ইম্প্যাক্ট, 50 বছর বেঁচে থেকে যদি কোনো ইম্প্যাক্ট না পড়ে, আর 5 বছর বেঁচে থেকে যদি 50 বছর ইম্প্যাক্ট পড়ে, সেটাই তো ভালো। তার বক্তব্য ছিল এরকম। তা আমি আজকে দেখলাম অনেক জায়গায় যে 1993 থেকে 2025 সাল, আমি গত 2 দিন আগে ভাবছিলাম বোধহয় 40 হয়ে গেল কেন বয়স। আজকে দেখলাম একজাক্টলি একটা ছেলে, 32 বছরের একটা ছেলে কি ইম্প্যাক্ট ফেলেছে, ওর কথা তো ও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে গেছে। আপনি কারা আসছে, কি আসছে, কোথায়, আপনি দেখেন না মানুষগুলোকে কিভাবে গিয়েছে, কিভাবে মানুষগুলো হাওমাও করে কাঁপছে, কত মানুষ, সব মানে একটা কি লাভে আসছে, কি লোভে আসছে, কেউ তো কিছুর জন্য আসেনি। এই যে বাংলাদেশে কিছুর জন্য না আসতে পারার যে মানে অনুভূতি তৈরি করতে পারা কারোর মধ্যে, এইটা একটা বিরাট যোগ্যতা নেতার। জি, হাদি শুধুমাত্র একজন নেতাই না, আমার কাছে মনে হচ্ছে ও এক বিরাট সম্ভাবনার নেতা ছিল। পাশাপাশি ও কিন্তু, আমি আপনাকে যেটা প্রথম বললাম, আমি 2-3 দিন ধরে ভাবছিলাম, ও পলিটিক্যাল সায়েন্সটাকে বুঝতো, ও যেভাবে পলিটিক্যাল সায়েন্সের ব্যাখ্যা দিত, এইটা আমি ঢাকায়, আমার কাছে মনে হচ্ছে এটা মানে পলিটিক্যাল সায়েন্স আমাদের দেশে খুব, আমরা অনেক সময় মনে হয় যে আসলে এইভাবে বুঝতে পারি না, অনেকেই হয়তো আমরা বুঝি না, কিন্তু ও মনে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটা বুঝতো, এবং এই পলিটিক্যাল সায়েন্সের যে ব্যাখ্যাগুলো দিত, সেই ব্যাখ্যাগুলো মানে একটা অসাধারণ জায়গা থেকে দিত, এবং মানুষ সেটা খুব কানেক্ট করতে পারতো নিশ্চয়ই। না হলে এত মানুষের সমাগম কেন হবে, এত মানুষ কেন তার জন্য আকাঙ্ক্ষা করে বসে থাকবে যে সে বেঁচে ফিরে আসুক। গত একটা সপ্তাহ 10 সেকেন্ড শুধু একটা বড় ব্যাপার হলো যে পলিটিক্যাল সায়েন্সকে আমরা বস্তুগত বইয়ের মধ্যে ক্লাসরুমে রেখেছিলাম, ও পলিটিক্যাল সায়েন্সকে সাধারণ মানুষের বাড়িতে নিয়ে গিয়েছিল, সাধারণ, যে কারণে সব মানুষ তার সাথে কানেক্টেড হয়ে গেছিল, যে কথাটা আপনি বললেন। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, আমি অনুষ্ঠান শেষ করব, ছোট্ট মন্তব্য করবেন যে কথাটা অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলছিলেন, এই যে কানেক্ট করতে পারা, এখন এই অল্প সময়ের তার যে অর্জন, সেই অর্জনটাকে যদি বাস্তবায়ন করতে হয়, আসলে ঝান্ডাটা আপনাদের হাতে, তরুণদের হাতে, সেই জায়গায়। জি, ধন্যবাদ। আসলে আপনি দেখবেন যে আমরা যারা তরুণরা রাজনীতিতে এসেছি এবং আমাদের রাজনৈতিক চলার অভিজ্ঞতার যে স্বল্পতা আছে, এখান থেকে আসলে আমরা খুব অল্প সময় পেয়েছি কানেক্ট করার, কিন্তু আমাদের যে
আকাঙ্ক্ষা, আমাদের যে একটা পথ চলার যে স্পৃহা ওসমান হাদী আমাদেরকে দেখিয়ে গিয়েছে যে আসলে নতুনরা যে পুরো উদ্যম নিয়ে, নতুন উদ্যমে বাংলাদেশ বিনির্মাণের জন্য যে এক ঝাঁক তরুণ তরুণী একসাথে হয়েছে, এবং জুলাইয়ের পক্ষের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে কিন্তু আপনি দেখবেন এখন যদি সব প্ল্যাটফর্ম গুলো একসাথে একটা নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চেষ্টা করে এবং একসাথে কাজ করার জন্য যদি আমরা সামনে নির্বাচনে যদি যে যে প্ল্যাটফর্মে থাকুক কিন্তু তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে এবং নির্বাচনের ফলাফল তো আসলে বলা যায় না যে কোন দিকে যায়, বাট আমরা মনে করবো যে সরকারি রাষ্ট্র গঠন করুক না কেন, যদি তরুণরা রাষ্ট্র গঠন করে কিংবা বিরোধী দলে থাকে, তাদের যে যৌক্তিক সমালোচনা গুলো আছে সেগুলোকে আত্মস্থ করার ইয়া থাকতে হবে, মানে অভ্যাসটা থাকতে হবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদ সময়ে যে বিরোধী দলের উপরে যে পরিমাণ দমন পীড়ন হয়েছে, যারা অপোনেন্ট কোনো বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন জায়গায় আইসিটি আইনে মামলা দিয়েছে, এই যে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ 5 তারিখের পরে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের বক্তব্য অনেকেই দিয়েছে, বিভিন্ন মন্তব্য আসছে, একজন আরেকজনের কাউন্টার অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা আর এখন খুব বেশি নাই। তো আমরা মনে করবো যে তরুণরা রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যে পলিটিক্সের যে ইনভলভ হয়েছে এবং এই পলিটিক্সে ইনভলভ হওয়ার পরে তারা যে রাষ্ট্র নিয়ে চিন্তা করছে এবং পরবর্তীতে যদি রাজনীতিবিদরা কোনো পলিটিক্যাল স্টেপ নেয়, সেটা যদি দেশের জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, তাহলে যদি তরুণরা কথা বলে এবং সেই কথাটাকে তারা যদি সাদরে গ্রহণ করে এই কথার সমালোচনার প্রেক্ষিতে তারা যদি শুধরায় নেয়, তাহলে শুধু ছাত্ররা যখন ভুল করবে তখন সিনিয়র যারা আছেন তারা সেই সমালোচনা করবে, তারা সেটাকে গ্রহণ করে নেবে। ঠিক একইভাবেই যখন বিরোধী দল যারা থাকবে তারা যদি সরকার পক্ষে সমালোচনা করে এবং এটা থেকে তারা যদি সমালোচনাগুলো নিয়ে তাদেরকে সংশোধন করে, এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, আসলে এটাই তো রাজনীতির সৌন্দর্য। প্রতিনিয়ত কথা বলতে হবে, বিতর্ক হবে, তর্ক হবে, কিন্তু তারপরে ধীরে ধীরে একটা জায়গায় গিয়ে আসলে, কারণ সবাই, মানে আমি মনে করি যে রাজনীতিবিদরা তো প্রত্যেকটা রাজনীতিবিদই হয়তো তাদের কাজ করার ধরনটা ভিন্ন, কিন্তু তারা দেশের জন্যই কাজ করতে চান, নইলে রাজনীতিতে তারা আসতেন না। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ এবং অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।